তারপর হচ্ছে যে উন্নয়নশীল দেশ বা দরিদ্র দেশগুলোর উপর যে এই পুঁজিবাদের যে প্রভাব, এটা নিয়ে একটা ডিবেট আছে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে। কেউ বলছে যে পুঁজিবাদ আমাদের মতো গরিব দেশগুলোর জন্য অনেক আশীর্বাদ, আবার কেউ বলছে যে না, এটা একটা অভিশাপ। হ্যাঁ, তো আমরা একটু ডিবেটটাকে সংক্ষেপে জানার চেষ্টা করবো। আর পুঁজিবাদের যে বিকাশ, এটা একটা বড় বিষয়, তো এটা আজকে এই অল্প সময়ের মধ্যে শেয়ার করা ডিফিকাল্ট, বাট তারপরে একটু হালকা আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো আলোচনা করার প্রাক্কালেই আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি আমাদের সামনে চলে আসবে সেটি হচ্ছে পুঁজি। আর পুঁজিবাদ হচ্ছে একটি অর্থনৈতিক ব্যবস্থা, হ্যাঁ, যেখানে আমরা আলোচনা করব পুঁজিবাদ বলতে কি বুঝি। তো ওই পুঁজিবাদ একটি অর্থনৈতিক ব্যবস্থা। তো এই অর্থনৈতিক ব্যবস্থাটা মূলত পুঁজিকে কেন্দ্র করে আমাদের মধ্যে পুঁজি সম্পর্কে ধারণা হয়েছে। তো পুঁজি বলতে শুধু পুঁজি বলার সাথে সাথে আমাদের মনের মধ্যে যে বিষয়টা আসে যে নিশ্চয়ই এটি কোনো টাকা বা অর্থ, এটাকে নর্মালি আমরা পুঁজি বলে আখ্যায়িত করি। কিন্তু অর্থনীতির ভাষায় পুঁজি বলতে শুধু অর্থ বোঝায় না, সেটি হচ্ছে যে এমন একটি বস্তু বা এমন একটি যন্ত্র, ইনস্ট্রুমেন্ট, যা কিনা কোনো উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। মানে যাকে ইনভেস্ট করে আমরা আমাদের বেনিফিট বলি বা আমাদের যে প্রোডাকশন বলি, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারি। তো সেই সেন্সে পুঁজি বলতে শুধু মুদ্রাকে বোঝায় না, এটা হচ্ছে উৎপাদনের কাজে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো আছে, সেটাকে আমরা পুঁজি বলে আখ্যায়িত করি অর্থনীতির ভাষায়। যেমন একজন কৃষক যখন কৃষি ধান ফলাবে, তখন এই ধান উৎপাদনের জন্য তার যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে, যেমন লাঙ্গল, ট্রাক্টর বা ধান মাড়াই করার যে মেশিন, এই প্রত্যেকটা কিছু কিন্তু পুঁজি, ক্যাপিটাল অর্থনীতির ভাষায়। হ্যাঁ, বা একজন শিল্পপতি যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে, যে বা এই যন্ত্রপাতিগুলো কিন্তু পুঁজির অন্তর্ভুক্ত। কাজে এই বিষয়টা আমরা সব ক্লিয়ার রাখি যে অর্থনীতি ভাষায় পুঁজি বলতে শুধু অর্থনীতি বোঝায় না, এটা হচ্ছে উৎপাদনের কাজে ব্যবহৃত যে যন্ত্রপাতি বা যে ইনস্ট্রুমেন্ট গুলো বা মেশিনারি গুলো, এগুলোকে আমরা পুঁজি বলে আখ্যায়িত করি। কার্ল মার্কস, আমরা জানি যে অ্যাডাম স্মিথ এই পুঁজির জনক। আজকে যে পুঁজিবাদ কনসেপ্টে আসছে সেটা অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, মূলত তার এই কনসেপ্ট থেকেই মূলত এই পুঁজির কনসেপ্ট আজকে ডেভেলপ হয়েছে। আর কার্ল মার্কস এই পুঁজি নিয়ে কথা বলছে, যদিও কার্ল মার্কসের একটা বিখ্যাত বই আছে যে দাস ক্যাপিটাল। আপনারা জানেন যে এই দাস ক্যাপিটাল গ্রন্থে উনি পুঁজিবাদ যে বৈষম্য, পুঁজিবাদের ফলে যে শ্রমিকদের উপর যে শোষণ, এগুলো নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন। এবং এই ব্যবস্থার কারণে, পুঁজিবাদের কারণে যে শ্রমিকদের উপর শোষণ, বঞ্চনা হচ্ছে এবং এতে করে যে শ্রমিকের সাথে মালিকের একটা দ্বন্দ্ব হচ্ছে, স্ট্রাগল হচ্ছে। তো কার্ল মার্কস বলছিলেন যে মানব সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। শ্রেণী বলতে কার্ল মার্কস দুটো শ্রেণীকে বোঝাচ্ছেন। একটা হচ্ছে বুর্জুয়া শ্রেণী, যারা পুঁজির মালিক বা শিল্পপতি, আর একটা হচ্ছে প্রলেতারিয়েট শ্রেণী, শ্রমিক বা সর্বহারা, যারা হচ্ছে পুঁজির মালিকানা থেকে বঞ্চিত। কার্ল মার্কস এই দুটো শ্রেণী হিসেবে আখ্যায়িত করেছে এবং দেখিয়েছে যে এই যে শ্রমিকের উপর মালিকের যে শোষণ বা অত্যাচার, এটার মূল কারণ হচ্ছে পুঁজি। তো এই জন্যই কার্ল মার্কস উনি এই পুঁজিকে বলছে ইটস দ্য ইনস্ট্রুমেন্ট অফ এক্সপ্লয়টেশন বাই বুর্জুয়া অর ক্যাপিটালিস্ট ওভার দ্য প্রলেতারিয়েট অর দ্য লেবার ক্লাস। তো এই পুঁজিকে উনি আখ্যায়িত করেছে কার্ল মার্কস যে শ্রমিক শোষণের একটা হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছে, যার কারণে কার্ল মার্কস এই পুঁজিটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করেছে। এবং উনি ফাইনালি এই কথা বলছে যে এই পুঁজির কারণে যেহেতু শ্রমিকদের উপর মালিকের শোষণ হচ্ছে বা মালিকরা বঞ্চনা করছে, কাজে এই পুঁজির যে পুঁজিবাদ যে কনসেপ্টটা, সেটার বিলুপ্তি হবে। শ্রমিকরা যখন একসাথে হয়ে মালিকদের বিরুদ্ধে আন্দোলন করবে, তখন ফাইনালি সেই আন্দোলনের ফলে ক্যাপিটালিজমের পতন হবে এবং কমিউনিজমের বিকাশ লাভ করবে সারা বিশ্বে। এটাই হচ্ছে কার্ল মার্কসের মূল থিওরি। তা আসলে সময় স্বল্পতার কারণে আমরা ডিটেলসে না গিয়ে জাস্ট এতটুকু জানি। বাট যদিও কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল দুইটা গ্রন্থ বিশাল বড় বড় ভলিউম পুঁজি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে, বাট উনি পুঁজির সংজ্ঞায়িত করে যান, এই কথা বলছি, কিন্তু পুঁজি
কাকে বলে, পুঁজি বলতে কি বুঝি, এটাকে উনি ডিফাইন করে জাননি। বাট এতটুকু বলছে যে পুঁজি হচ্ছে শ্রমিক শোষণের একটা হাতিয়ার। নাও আমরা যা পুঁজিবাদ বলতে কি বুঝি। পুঁজিবাদ আমি আগে বলছিলাম, পুঁজিবাদ হচ্ছে একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে যে উৎপাদনের যে উপকরণ, আমরা জানি যে একটা উৎপাদন করতে গেলে 4টি উপকরণ লাগে, নিশ্চয়ই আপনারাও জানেন, যে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই 4টি উপাদান। তো পুঁজিবাদ বলতে বোঝায় যে উৎপাদনের যে উপকরণের যে মালিকানা, তাহলে এবং সেই ব্যবস্থাকে বলা হয় পুঁজিবাদ। এটা হচ্ছে মানে একটা কি বলবো, একটা ডিরেক্ট বা পারিভাষিক যে সংজ্ঞা পুঁজিবাদের। বাট এটা আরেকটু ইনলার্জ করা হয়, আরেকটু এক্সপানশন করা হয়, যে পুঁজিবাদ শুধুমাত্র যে উৎপাদন উপকরণ ব্যক্তি মালিকের হাতে থাকলে পুঁজিবাদ, সেটা ঠিক আছে, পাশাপাশি আরো কিছু বৈশিষ্ট্য পুঁজিবাদকে কভার করে। যেমন পুঁজিবাদের মধ্যে যে পণ্যের যে দাম নির্ধারণ, সেটা নির্ধারিত হয় হচ্ছে যোগান, পণ্যের যোগান এবং চাহিদার উপর ভিত্তি করে। এটাও পুঁজিবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো কাজে আমরা এটাকেও যদি অ্যাড করি পুঁজিবাদের মধ্যে, তাহলে দাঁড়াই সংজ্ঞাটি যে পুঁজিবাদ বলতে আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝাই এরা ব্যক্তির হাতে থাকে এবং ওই বাজার ব্যবস্থায় পণ্যের দাম, পণ্যের যোগান এবং চাহিদার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটা খুব সিম্পল, যে পণ্যের দাম, পণ্যের যোগান এবং চাহিদা, দ্যাট মিনস আমরা জানি যে পণ্যের দামটা তখন নির্ধারিত হবে যখন চাহিদা এবং যোগানের মধ্যে যখন ভারসাম্য প্রতিষ্ঠা হবে। আমরা জানি যে কোন পণ্যের যদি যোগান বেশি থাকে চাহিদার তুলনায়, তাহলে পণ্যের দাম কমবে, আর যদি হয় যোগান কম বা চাহিদা বেশি, তাহলে মূল কথা ক্যাপিটালিজমে কোন ব্যক্তি দাম নির্ধারণ করে দেয় না। এটা হচ্ছে যে অর্থনৈতিক যে ফোর্স গুলো আছে, শক্তিগুলো আছে, শক্তি বলতে বোঝায় চাহিদা এবং যোগান, এই দুটার উপর ভিত্তি করে কিন্তু পণ্যের দামটা নির্ধারিত হয়। তো এটাই হচ্ছে পুঁজিবাদ। আর ওকে, now the very critical or important the lecture slides that I told you earlier, the পুঁজিবাদের যে বিকাশ এবং উৎপত্তি। আমরা যদি মানব ইতিহাসের দিকে তাকাই, টোটাল পৃথিবীটা সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যে অর্থনৈতিক যে বিভিন্ন ব্যবস্থা বিভিন্ন সময় আবির্ভূত হয়েছে, তাহলে আমরা মোটা দাগে আমরা 4টি অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখতে পাবো। একটি হচ্ছে প্রিমিটিভ সোসাইটি, আদিম সমাজে যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা আমরা বলি হান্টারিং সোসাইটি, এবং এটার অর্থ ব্যবস্থা বলা হয় হান্টারিং ইকোনমিক সিস্টেম। দেন হান্টারিং এর পরে আসছে যে ফিউডালিজম, সামন্তবাদ, ভূমিকে কেন্দ্র, দ্যাট মিনস ভূমির মালিকানা থাকবে সামন্ত প্রভুদের হাতে, আর ভেসেল বা প্রজারা হচ্ছে ওই জমিগুলো কর্ষণ করে বা চাষাবাদ করে খাবে। তো এটাই হচ্ছে সামন্তবাদ। সামন্তবাদও কিন্তু একটা অর্থনৈতিক ব্যবস্থা। তো এই সামন্তবাদের পরে বিশেষ করে 15th সেঞ্চুরিতে 14th সেঞ্চুরিতে যখন সামন্তবাদের পতন হয়ে গেল বিভিন্ন কারণে, রোমান খ্রিস্টানদের মধ্যে প্রলেতারিয়াত, প্রটেস্ট্যান্টদের, তো বিভিন্ন কারণে যখন সামন্তবাদের পতন হলো, পাশাপাশি এখানে যখন সামন্তবাদ পতন হয়ে পুঁজিবাদের, এই পুঁজিবাদের পর আমরা জানি কার্ল মার্কসের সেই দর্শনের উপর ভিত্তি করে সোশ্যালিজম বা কমিউনিজম অর্থব্যবস্থা আবির্ভূত হয়, যেটি প্রথম 1917 সালে রাশিয়া সেই কার্ল মার্কসের আদর্শের উপর ভিত্তি করে যে বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব, একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এই সমাজতন্ত্রের শুরু যাত্রা। সমাজতন্ত্রের আগে কিন্তু পুঁজিবাদের বিকাশ হয়েছে। বিশেষ করে অ্যাডাম স্মিথ যখন তার বিখ্যাত গ্রন্থ, তার মধ্যে দিয়ে সেই পুঁজির
নিয়ে যখন সে কথা বলছে এবং কিভাবে পুঁজির বিকাশ সাধিত হবে, কিভাবে এক দেশ থেকে আরেক দেশে পুঁজি স্থানান্তর হবে, পুঁজি কিভাবে এগুলো নিয়ে যখন মার্শাল কথা বলছেন, তখন থেকে পুঁজিবাদ কনসেপ্টটি আরো মাথা ছাড়া দিয়ে ওঠে। তো আমরা মোটামুটি বলতে পারি যে পুঁজিবাদ এই কনসেপ্টটি বিশেষ করে মডার্ন ক্যাপিটালিজমটা সারা ওয়ার্ল্ডে প্রথম বিকাশ লাভ করে ইউরোপে, বিশেষ করে নর্থ ওয়েস্টার্ন ইউরোপ, গ্রিস, ব্রিটেন, নেদারল্যান্ডস এই সমস্ত দেশে 16 এবং 17 সেঞ্চুরিতে এই সময়ের দিকে এই মডার্ন পুঁজিবাদের আবির্ভাব হয়। আরেকটা কথা আছে যে প্রিমিটিভ ক্যাপিটালিজম, দ্যাট মিন্স মডার্ন ক্যাপিটালিজমের আগে আরেকটা ক্যাপিটালিজমের কনসেপ্ট ছিল, যদিও আমরা বর্তমানে যে মডার্ন ক্যাপিটালিজম বলে আমরা জানি সেই ক্যাপিটালিজমের সাথে প্রিমিটিভ ক্যাপিটালিজমের একটা পার্থক্য আছে। বাট প্রিমিটিভ ক্যাপিটালিজমটা আবির্ভাব হয় 14 সেঞ্চুরি থেকে 15 সেঞ্চুরির মধ্যে, যখন ফিউডালিজমের পতন হয়, তারপরেই পুঁজিবাদের বিকাশ লাভ করে। তো ওই ক্যাপিটালিজমটাকে বলা হয় আদিম বা প্রিমিটিভ পুঁজিবাদ। আর আমরা যে মডার্ন ক্যাপিটালিজম হিসেবে আজকে জানেন, নেদারল্যান্ড, গ্রিস এই সমস্ত দেশগুলো 16 এবং 17 সেঞ্চুরির এই সময় দিকে। তো ওই সময় আবির্ভাবের পর আস্তে আস্তে ক্যাপিটালিজম একটি ডমিনেন্ট ইকোনমিক সিস্টেম হিসেবে সারা বিশ্বে আজকে জায়গা করে নিয়েছে। আমরা জানি এখন সারা বিশ্বে পুঁজিবাদের জয় জয়কার অবস্থা। তো এই যে পুঁজিবাদ আজকে যে একটি আধুনিক এবং একটি জনপ্রিয় অর্থ ব্যবস্থা আবির্ভূত হয়েছে, সেটা কিন্তু একদিনে হয়। এটা বিভিন্ন ফেজ, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্টেপ বাই স্টেপ আজকের এই পুঁজিবাদ এরকম একটি চরম পর্যায়ে পুঁজিবাদ এসেছে। সেই ফেজগুলো কি? আমরা মূলত জানি যে এই বর্তমান পুঁজিবাদ মূলত গিয়ার আপ হয় যে শিল্প বিপ্লবের পর থেকে, বিশেষ করে এই 15 সেঞ্চুরিতে যখন তখন যখন তাদের ক্লথ ইন্ডাস্ট্রি, বিশেষ করে পোশাক শিল্প, এই পোশাক শিল্প যখন আস্তে আস্তে বিকাশ লাভ করতে শুরু করে ইংল্যান্ডে, তখন থেকে কিন্তু এই ইংল্যান্ডে আস্তে আস্তে বিকাশ সাধিত হয়। তারপর এই 18 সেঞ্চুরির পর থেকে আজকে পর্যন্ত পুঁজিবাদ যে পর্যায়ে এসেছে, তা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ধারাবাহিকতায় আজকের এই পর্যায়ে আসছে। তো আমরা এটাকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মার্কেন্টালিজম। পুঁজিবাদের প্রথম যে ফেজ বা পর্যায়, বিশেষ করে আজকের যে পুঁজিবাদ, তার প্রথম পর্যায়ে ছিল এটা একটা মার্কেন্টালিজম ছিল। মার্কেন্টালিজম মানে হচ্ছে বাণিজ্যবাদ, মানে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে যে পুঁজিবাদ বিকাশ লাভ করেছে, সেটা বলা মার্কেন্টালিজম, পুঁজিবাদের প্রথম স্তর। তো এই মার্কেন্টালিজম 16 থেকে 18 সেঞ্চুরি, বিশেষ করে প্রথম ইতালির ভেনিস, জেনোয়া, এই ভূমধ্যসাগরীয় এলাকায় এই ক্যাপিটালিজম কনসেপ্ট এখানে রাষ্ট্রের ক্ষমতা থাকবে ব্যবসা বাণিজ্যে, তারা এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করবে এবং তারা যদি মনে করে যে তার দেশ, তার বাণিজ্যের যে কাঁচামাল দরকার, উৎপাদনের যে কাঁচামাল দরকার, সেটা দেশ উৎপাদন করতে না পারে, তাহলে ওই দেশ, ওই ব্যক্তি বা গোষ্ঠী সেই দেশটা তাদের কলোনি হিসেবে তৈরি করে ফেলছে, যাতে করে তারা কাঁচামাল আনতে পারে এবং এই কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করে তারা আবার যে কলোনিগুলো তারা স্থাপিত করেছে, যুদ্ধের মাধ্যমে হোক বা আলোচনার মাধ্যমে হোক, সেখানে আবার তাদের পণ্যগুলো আবার সেখানে বিক্রিও করছে। এইভাবে এই মার্কেন্টালিজম এই পর্যায়ে যে যারা মার্কেন্টাইল ব্যবসা বাণিজ্য করতো, তারা কি করতো যে তারা উৎপাদন করতো এবং উৎপাদনের যে কাঁচামাল যদি তাদের না থাকতো, তাহলে পাশের দেশ বা অন্য দেশে যে কাঁচামাল আছে সেই সমস্ত দেশগুলো আক্রমণ করে তাদের কলোনি হিসেবে বানাতো তার প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো আবার ওই দেশে বিক্রি করতে তারা যে আয় করতো, সেই আয় দিয়ে তাদের দেশে উন্নত। এটি হচ্ছে মূলত মার্কেন্টালিজম। তার মানে রাষ্ট্রের ক্ষমতা বাড়ানো,
একটা দেশের ক্ষমতা বাড়ানোর মূল উপাদান হিসেবে তারা মনে করেছে যে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করে তারা যে আয় হবে, এই আয় দিয়ে তাদের দেশ উন্নত হবে, ক্ষমতা বাড়বে। এটি কিন্তু মার্কেন্টালিজমের মেইন কনসেপ্ট। তারপর মার্কেন্টালিজমের পরে যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফেজ। শিল্প বিপ্লবের পর থেকে জানি যে মিড 18th সেঞ্চুরিতে ব্রিটেনের প্রথম শিল্প বিপ্লব হয়। আর এই শিল্প বিপ্লবটা কেন হয়? তখনকার সময় অ্যাডাম স্মিথ যে অর্থনীতির জনক, উনি যে কনসেপ্ট নিয়ে আসছেন, নতুন যে তথ্য নিয়ে আসছেন যে মার্কেন্টালিজম, এই মানে মার্কেন্টালিজম যে ক্যাপিটালিজমে ছিল, যে বিশ্বাস করতো, তাদের যে বিশ্বাসটা ছিল যে মার্কেন্টালিস্টরা বিশ্বাস করতো যে পৃথিবীর সম্পদ সীমিত, তো এক দেশের যদি সম্পদ বাড়াতে হয় তাহলে আরেক দেশের সম্পদ কমিয়ে এই দেশের সম্পদ বাড়াতে হবে, কারণ পৃথিবীর সম্পদ হচ্ছে সীমিত, এটা পারবে না। কিন্তু অ্যাডাম স্মিথ এসে এটা মিথ্যা প্রমাণ করবে। উনি বলছে যে না, পৃথিবীর সম্পদ সীমিত না, এটা দিন দিন বিভিন্ন পুঁজির আদান প্রদানের মাধ্যমে পৃথিবীর সম্পদ বাড়তে পারে। তো এই অ্যাডাম স্মিথ যখন ওই ধারণা চ্যালেঞ্জ করে নতুন ধারণা প্রতিষ্ঠা করল, তখন থেকেই এই মার্কেন্টালিজম ধারণা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের আবির্ভাব হল। আগে যেরকম মার্চেন্টরা বা ব্যবসায়ীরা এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত, এখন এটা তার পরিবর্তে শিল্পপতিরা বা শিল্পের যে মালিক, তারা এখন নিয়ন্ত্রণ করছে। তার মানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের মূল কথা হচ্ছে এখন ফ্যাক্টরি হবে, এই ফ্যাক্টরিতে উৎপাদন হবে, উৎপাদিত যে পণ্যগুলো সেটা দেশে এবং বাইরে রপ্তানি করে তাদের দেশের আয় হবে, এবং যে দেশে আমরা রপ্তানি করছি তাদের উপকার হবে, আমাদের উপকার হবে। এখানে নট দ্যাট যে তাদের অর্থ নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিজমটা এসে বলছে না, দুই দেশই লাভবান হতে পারে। তো সেটা আরো বেশি প্রচলিত হয়েছে রিকার্ডোর যে কনসেপ্ট, আমরা আপনাদেরকে লাস্ট কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি বলতে রিকার্ডো বুঝিয়েছেন যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দুই দেশে উপকৃত হতে পারে, এটি কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি। তো ডেভিড রিকার্ডো যখন এই কনসেপ্ট নিয়ে আসলেন, তখন এবং ডেভিড রিকার্ডো, মিলস, জেমস মিলস, তারা মিলে যে পুঁজির বিকাশটা শুধু একটা দেশেই কনসেন্ট্রেটেড না, এটা বিভিন্ন দেশে ছড়ানো যায়, এবং এই পুঁজির ছড়ানোর মাধ্যমে বিভিন্ন দেশ এখান থেকে লাভবান হতে পারে। সেই কনসেপ্ট আসার পরেই কিন্তু পুঁজির, আজকের যে পুঁজির বিকাশটা, সেটা কিন্তু সেই ডেভিড রিকার্ডো এবং অ্যাডাম স্মিথের ওই থিওরির পর কিন্তু পুঁজিবাদ সারা বিশ্বে ছড়িয়েছে। তো যখন এই ট্রেড বা মুক্ত বাণিজ্যের ধারণা মানে শুরু হলো, যে এক দেশ আরেক দেশের সাথে বাণিজ্য করে তারা দুই দেশই লাভবান হতে পারে, সেই যে ডেভিড রিকার্ডো যে তথ্যটা দিলেন তারপর থেকে আস্তে আস্তে মুক্ত বাণিজ্য, দ্যাট মিনস এক দেশে তার এক দেশে বাণিজ্য করতে শুরু করলো। ইউরোপের সাথে আফ্রিকার, আফ্রিকার সাথে আবার আমেরিকার, আস্তে আস্তে এশিয়ার, সারা বিশ্বে আস্তে আস্তে সেই মুক্ত বাণিজ্য কনসেপ্টটি ছড়িয়ে যায়। তো এটি হচ্ছে এই ক্যাপিটালিজমের মুক্ত বাণিজ্যের পর্যায়। ক্যাপিটালিজম শুরুতে ছিল মার্কেটিজম, ইন্ডাস্ট্রিয়াল কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি নিয়ে করলেন যে এই পুঁজিবাদের মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে উভয় দেশ লাভবান হতে পারে। তখন থেকেই এক দেশের সাথে আরেক দেশের মুক্ত বাণিজ্য শুরু হলো। এইভাবে পুঁজিবাদ আরো বেশি বিকশিত হতে শুরু করলো এই মুক্ত বাণিজ্যের পর্যায়ে। এই মুক্ত বাণিজ্যের মধ্য দিয়ে ইউরোপ সাথে আফ্রিকা, আফ্রিকার সাথে আমেরিকা, প্রতিটা মহাদেশের এক দেশের সাথে আরেক দেশের
বাণিজ্য সম্পর্ক আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আর তখন বাণিজ্য হতো কিন্তু এর মাধ্যমে, এই গোল্ডের মাধ্যমে। আজকে যে আমরা মুদ্রার ব্যবস্থা দেখছি, কিন্তু এই 20th সেঞ্চুরির প্রথম দিক পর্যন্ত 16, 17, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি পর্যন্ত কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যম ছিল কিন্তু সোনা বা রূপা। তখন কিন্তু মুদ্রা ব্যবস্থা আবিষ্কার হয়। মুদ্রা ব্যবস্থা আবিষ্কার শুরু হয়েছে 20th সেঞ্চুরি থেকে। তো এই ফ্রি ট্রেড যখন আসছে, তখনও কিন্তু ব্যবসা বাণিজ্য হতো এই গোল্ডের মাধ্যমে। বিশেষ করে ইউনাইটেড কিংডম প্রথম এই গ্লোবাল যে ফিনান্সিয়াল সিস্টেম, বিশেষ করে গোল্ড স্ট্যান্ডার্ডের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য শুরু করলো, ইউনাইটেড কিংডম, তারপর কানাডা, তারপর আমেরিকা, জার্মানি, এর আস্তে আস্তে সেই গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম হিসেবে গোল্ড স্ট্যান্ডার্ডকে তারা বেছে নিত। এইভাবে পুঁজিবাদ আস্তে আস্তে বিকশিত হতে শুরু করল। তারপরে 20th সেঞ্চুরিতে এসে পুঁজিবাদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হলো। পুঁজিবাদ যে 16 থেকে 19th সেঞ্চুরি পর্যন্ত যেভাবে আস্তে আস্তে বিকশিত হতে শুরু করলো, কিন্তু 20th সেঞ্চুরির শুরুতে এসে পুঁজিবাদ হোঁচট খেলো। বিশেষ করে কার্ল মার্কসের যে কনসেপ্ট, যে শ্রমিক এবং মালিকের মধ্যে যে শোষণ, শ্রমিকরা কিভাবে বঞ্চিত হচ্ছে, কার্ল মার্কস যে ফিলোসফি নিয়ে আসলেন, তারপর থেকে এই পুঁজিবাদের মধ্যে একটা চ্যালেঞ্জ, একটা বাধা তারা ফেস করতে শুরু করল। এবং কার্ল মার্কসের ধারণার উপর ভিত্তি করে কিন্তু এই রাশিয়াতে রুশ বিপ্লব হলো 1917 সালে। এই রুশ বিপ্লবের মধ্য দিয়ে আস্তে আস্তে পুঁজিবাদের জনপ্রিয়তা করতে শুরু করলো এবং সমাজতন্ত্রের প্রতি মানুষের একটা ঝোঁক বাড়া শুরু করলো 1917 সালের পর থেকে। তারপর আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, প্রথম বিশ্বযুদ্ধ হয়। তো এই প্রথম বিশ্বযুদ্ধের পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তার আগ পর্যন্ত যে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে যে গোল্ড স্ট্যান্ডার্ড চলে আসছিল, কিন্তু এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আস্তে আস্তে সেই গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম বাতিল হয়ে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে মুদ্রা ব্যবস্থা প্রচলন শুরু হয় এবং ব্যাংকিং ব্যবস্থা প্রচলন শুরু হয় সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। কিন্তু এই পুঁজিবাদ যে বিকাশ লাভ করছিল সেটা হোঁচট খাই হচ্ছে ওই কার্ল মার্কসের দর্শন ভিত্তি করে। যখন রাশিয়াতে যে রুশ বিপ্লব হয়, রুশ বিপ্লবের পর যে রাশিয়াতে রুশ ফেডারেশন সৃষ্টি হয়, তারপর আস্তে আস্তে আমরা জানি কিছুদিন পর চায়নাতে বা ইস্টার্ন ইউরোপের দেশগুলোতে আস্তে আস্তে সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়, সমাজতন্ত্রের জনপ্রিয়তা শুরু হয়। যদিও ওয়েস্টার্ন ইউরোপের ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, যেমন পোল্যান্ড, বুলগেরিয়া, হ্যাঁ, এই সমস্ত দেশগুলোতে রাশিয়াতে যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, তারপর থেকে ওই সমস্ত দেশ সমাজতন্ত্র আস্তে আস্তে প্রতিষ্ঠিত শুরু করবে। তার মানে ক্যাপিটালিজম এখানে হোঁচট খায়। বিশেষ করে হোঁচট খায় 1930 সালে যখন যে বৈশ্বিক একটা মন্দা দেখা দেয়, যেটাকে বলে গ্রেট ডিপ্রেশন। এটা আপনারা জানেন যে 1930 সালের দিকে সমস্ত বিশ্বে অর্থনৈতিক একটা বড় মন্দা দেখা দেয়। এই মন্দার দেখার পর পুঁজিবাদের প্রতি আস্তে আস্তে মানুষের একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হতে শুরু করলো। তারা অনেকে পুঁজিবাদের কারণে এই মন্দাটা দেখা দিয়েছে। বার্ষিক স্তর গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশন যখন আপনারা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উন্নত দেশগুলো ওয়েলফেয়ার স্টেট বা ওয়েলফেয়ার ইকোনমিক্স এই কনসেপ্টটি তারা গ্রহণ করতে শুরু করে। তো যখন আস্তে আস্তে পুঁজিবাদী দেশগুলো
কিছু কল্যাণ পুঁজিবাদের যে জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে এটা ফিরে আনার জন্য তারা কি করলো যে কল্যাণমূলক বিভিন্ন নীতি, জনগণের কল্যাণ, জনগণের উদ্দেশ্যে খরচ করা, এই সমস্ত গ্রহণ করলো। তখন থেকে আস্তে আস্তে পুঁজিবাদের প্রতি মানুষের একটু কনফিডেন্স বাড়তে শুরু করলো যে না, পুঁজিবাদ তো ভালো করছে, জনগণের উদ্দেশ্যে ব্যয় করছে, জনগণের শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করছে, যেমন নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে। তো তারপরে এইভাবে যখন সেকেন্ড ডলার পর থেকে পুঁজিবাদের প্রতি মানুষের আবার সে আস্থা ফিরে আসতে শুরু করলো এবং এদিকে ফ্রি ট্রেড, মুক্ত বাণিজ্য তখন আরো আস্তে আস্তে গতি পেল। তখন বিশেষ করে 1970 সালের শুরুতেই তখন পুঁজিবাদ আস্তে আস্তে আবার সারা বিশ্বে মাথা ছেড়ে উঠল। এইভাবে এই গ্লোবালাইজেশন কনসেপ্ট আসার পরে সারা বিশ্ব যখন এই পুঁজিবাদের মাধ্যমে, গ্লোবালাইজেশনের মাধ্যমে সমস্ত বিশ্ব যখন কানেক্টেড হয়ে যাচ্ছে একজন আরেকজনের সাথে এবং পুঁজির আদান প্রদান হচ্ছে, তখনই কিন্তু পুঁজিবাদ আবার জনপ্রিয় হওয়া শুরু করে। তো এই গ্লোবালাইজেশন কিন্তু পুঁজিবাদকে ফ্যাসিলিটেট করেছে, পুঁজিবাদ বিকাশ হওয়ার ক্ষেত্রে সুযোগ করে দিয়েছে। কারণ গ্লোবালাইজেশনের ফলে সারা বিশ্ব এক হয়ে গেছে। তখন তারা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য করার মাধ্যম হিসেবে তারা পুঁজিবাদকে বেছে নিয়েছে। বিশেষ করে গ্লোবালাইজেশনের যে অর্থনৈতিক দিক, সেটা আপনারা জানেন যে এটা হচ্ছে পুঁজিবাদের উপর ভিত্তি করে অর্থ ব্যবস্থা, যেটা হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি। তার মানে এইভাবেই পুঁজিবাদ সেই জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত পুঁজিবাদ এভাবেই বিকশিত হয়েছে। সর্বশেষ ক্যাপিটালিজম টুডে, দ্যাট মিনস এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে 2007 থেকে 9 সাল, এখানে পুঁজিবাদ কিন্তু আরেকটু উচট খাইছে। কারণ আমেরিকা যখন একটা অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং সেই মন্দা যখন আমেরিকার পাশের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে, তখন পুঁজিবাদ আবার একটু উচট খায়। তখন এই পুঁজিবাদ এই আমেরিকার মন্দার কারণে আবার আমেরিকার কিছু সিনিয়র সিটিজেন বা বিশেষ করে শিল্পপতি, তারা আস্তে আস্তে পুঁজিবাদের প্রতি আবার তাদের একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হয় এবং সমাজতন্ত্রের উপর তাদের আবার আস্থা ফিরে আসছে, সমাজতন্ত্র ভালো। কারণ পুঁজিবাদের যে কনসেপ্ট যে রাষ্ট্রের কাছে কোনো মালিকানাই থাকবে না, রাষ্ট্রের কোনো কন্ট্রোল থাকবে না, যেটা অ্যাডাম স্মিথ বলছে। তো এই যে রাষ্ট্রের কোন হস্তক্ষেপ যখন অর্থনৈতিক ব্যবস্থা না থাকে, তখন যা হওয়ার তাই হয় এবং সেটা হয়েছে আমেরিকায়। যে সমস্ত পুঁজি চলে গেছে ব্যক্তির হাতে এবং এখানে যে হাউজিং সেক্টরে মূলত এই মন্দাটা প্রথম দেখা দেয়। সমস্ত অর্থ চলে যায় ব্যক্তির হাতে, হঠাৎ করে রাষ্ট্রের হাতে কোনো টাকা নাই, দেউলিয়া অবস্থা। তখনই আমেরিকার উদ্যোগ হয়েছে যে ক্যাপিটালিজম মানেই হচ্ছে যে টোটাল ব্যক্তি মালিকানার হাতে থাকবে সমস্ত অর্থ, সেটা ঠিক না, এখানে রাষ্ট্রের একটা হস্তক্ষেপ থাকা উচিত। সেখান থেকে আমেরিকার যে ক্যাপিটালিজম এতদিন প্রমোট করে আসছে যে টোটাল রাষ্ট্রে কোনো ভূমিকা থাকবে না, এখানে ব্যক্তি মালিকানা বা শিল্পপতিরা বা ক্ষুদ্র মিডিয়াম এন্টারপ্রাইজেস তারাই ডমিনেট করবে অর্থ ব্যবস্থা, সেখান থেকে তারা কিছু বের হয়ে এসে তারা এখন যেটা হয়েছে যে না, পুঁজিবাদ বলতে শুধু খালি ব্যক্তি মালিকানা থাকবে তা না, রাষ্ট্রেরও এখানে ভূমিকা থাকবে, রাষ্ট্রেরও কন্ট্রোল থাকতে হবে, ইন্টারফারেন্স থাকতে হবে। না হয় আমেরিকাতে যে ক্রাইসিস দেখা দিচ্ছিল, দেউলিয়া হয়ে গেছিল, সেটা আবার দেখা দিবে। এখন আমেরিকানদের মধ্যে একটা পরিবর্তন আসছে ক্যাপিটালিজম ধারণার, যে ক্যাপিটালিজম মানে হচ্ছে রাষ্ট্রেরও কিছু ভূমিকা থাকবে, ইনফ্লুয়েন্স থাকতে হবে, আবার ব্যক্তি মালিকানাও থাকবে। দুটো সমন্বয় ঘটে ক্যাপিটালিজম চলতে হবে, তাহলে ক্যাপিটালিজম ভালো থাকবে। আর না হয় এরকম মন্দা, এরকম ক্রাইসিস আবার দেখা দিবে। এইভাবে এই ক্যাপিটালিজম কনসেপ্টটি এই বর্তমান পর্যন্ত বিকশিত হয়েছে। আমরা এখানে
আজকের লেকচারটা আমরা একটু সংক্ষেপ করি, যেহেতু ডেভেলপ ক্যাপিটালিজমের বিকাশটাই আমরা বেসিক্যালি ফোকাস করেছি, কারণ আপনাদের সিলেবাস তো দেখলাম এই ক্যাপিটালিজমের যে ডেভেলপমেন্ট সেটার উপরে ফোকাস করা। তো আমরা ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য আর পড়ার আমরা যাচ্ছি না, এটা আপনারা করে নেন, আমি স্লাইড শেয়ার করবো যে ক্যাপিটালিজমের কি কি বৈশিষ্ট্য, যেমন প্রাইভেট ওনারশিপ, ফ্রি মার্কেট ইকোনমি, প্রফিট মোটিভ, ফ্রিডম অফ এন্টারপ্রাইজ, ফ্রিডম অফ কনজিউমার, এগুলো হচ্ছে ক্যাপিটালিজমের মূল বৈশিষ্ট্য। যেখানে প্রফিট অর্জন করাই মূল লক্ষ্য থাকে, কল্যাণ থাকে না, ভোক্তাদের স্বাধীনতা থাকে, আবার প্রডিউসার যারা উৎপাদন করে তাদেরও স্বাধীনতা থাকে, এগুলো হচ্ছে পুঁজিবাদের মূল বৈশিষ্ট্য। তারপরে বিভিন্ন ধরনের পুঁজিবাদ দেখা যায়। অলিগার্কিক ক্যাপিটালিজম একটা, রাশিয়াতে আছে, স্টেট ক্যাপিটালিজম চায়নাতে আছে, কর্পোরেট ক্যাপিটালিজম জাপান, ইউরোপে, একটা হচ্ছে এন্টারপ্রেনারিয়াল ক্যাপিটালিজম যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে। যে এন্টারপ্রেনারশিপ হচ্ছে এই পুঁজিবাদের মূল হাতিয়ার। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মালিক যারা, তারাই কিন্তু এই আমেরিকার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। এটি হচ্ছে এন্টারপ্রেনারিয়াল ক্যাপিটালিজম, মানে যেখানে উদ্যোক্তারা মূল ভূমিকা পালন করেন, অর্থনৈতিক ব্যবস্থাটাকে কন্ট্রোল করে হচ্ছে উদ্যোক্তা শ্রেণী। এটি হচ্ছে এন্টারপ্রেনারিয়াল ক্যাপিটালিজম যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। স্টেট ক্যাপিটালিজম বলতে যে স্টেটের ভূমিকা থাকে এখানে বেশি, প্রাইভেট ওনারশিপ থাকে বাট স্টেটের কন্ট্রোল, স্টেটের ওনারশিপ সেখানে থাকে, যেটা চায়নাতে আছে। রাশিয়া যেটা ক্যাপিটালিজম, রাশিয়াতে ক্যাপিটালিজম এখন আছে, সেটা হচ্ছে যে অলিগার্কি, মানে কিছু মুষ্টিমেয় কিছু ফার্ম বা কোম্পানির কাছে ক্ষমতা দেওয়া থাকে, তারাই ব্যবসা বাণিজ্য করবে, তারাই এখানে উৎপাদন করবে, তারাই এখানে এক দেশ থেকে আরেক দেশের বাণিজ্য কাজ করবে। এটা রাশিয়ান সরকার কিছু মুষ্টিমেয় কিছু ফার্মকে সে সুযোগ দিয়েছে। তো যার কারণে এটাকে বলা হয় অলিগার্কিক ক্যাপিটালিজম। এটি হচ্ছে ক্যাপিটালিজমের মূল ধরন। স্টেট ক্যাপিটালিজম কি, কর্পোরেট কি, আমরা একটু সংক্ষিপ্ত বলছি। আমরা একটু আলোচনা করি যে এই পুঁজিবাদের প্রভাব, যেটা আমাদের আলোচনার আরেকটা মূল বিষয়, যে গরিব দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলো আমরা যে ক্যাপিটালিজম একটা অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে আমরা অবলম্বন করেছি বা আমরা গ্রহণ করেছি, এতে করে আমাদের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ে। তো এটা পজিটিভ দিকও আছে, আবার নেগেটিভ দিকও আছে। তো গরিব দেশগুলোর জন্য নেগেটিভ দিকই বেশি, এটা যারা বিতার্কিক, যারা অর্থনৈতিক তারাই বলে যে আমাদের গরিব দেশগুলোর জন্য পুঁজিবাদ যতটা আশীর্বাদ তার চেয়ে বেশি হচ্ছে অভিশাপ। কিভাবে অভিশাপ? তারা বলছে পুঁজিবাদে হচ্ছে মনোপলি অফ পাওয়ার, মানে ক্ষমতা, একচেটিয়া ক্ষমতা সৃষ্টি হয়। কারণ পুঁজিবাদ এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ সহ মালিকানা থাকে ব্যক্তি বা গোষ্ঠীর হাতে। আমরা শুরুতে বলছিলাম, তো ওই পুঁজিবাদী ব্যবস্থা দেখা গেছে ফার্ম বা শিল্পপতিরা তারাই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, যার ফলে দেখা গেছে তাদের একটা একচেটিয়া ক্ষমতা তৈরি হয়ে যায়। তারা যখন ইচ্ছা মুদ্রা মানে মার্কেটে ছাড়তে পারে, আবার যখন তখন তারা মার্কেট থেকে উঠে নিতে পারে। তো এতে করে ক্ষমতার একটা একচেটিয়া ক্ষমতা সৃষ্টি হয়, বিশেষ করে ওই শিল্পপতিদের। এখানে যে রাষ্ট্রের ভূমিকা খুবই নগণ্য, খুবই কম। এখানে জনগণ এই যারা উৎপাদক, বিশেষ করে এই শিল্পপতি শ্রেণী, তাদের কাছে জিম্মি থাকে, তাদের ক্ষমতা ব্যাপক পরিমাণে থাকে, রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই যে দেখেন আমাদের বাংলাদেশি উদাহরণ যদি দেখি, এখানে বসুন্ধরা গ্রুপ বা এখানে আজিজ গ্রুপ বা আমাদের যে ইউনিলিভার যে অংশ আছে বা বেক্সিমকো, তারাই কিন্তু সরকারকে নিয়ন্ত্রণ করছে। তার মানে এই যে পুঁজিবাদী ব্যবস্থা দেখা যাচ্ছে যে শিল্পপতি বা ব্যবসায়ীদের একটা একচেটিয়া ক্ষমতা সৃষ্টি হয়, যেটার কারণে জনগণের কল্যাণ বা রাষ্ট্রের কল্যাণের পরিবর্তে তারা ব্যক্তির কল্যাণের দিকে চিন্তা করে। সেটা হচ্ছে পুঁজিবাদের একটা নেতিবাচক বা খারাপ দিক। তারপর হচ্ছে ডিপ্রাইভেশন অফ ডিউ ওয়েজ অফ ওয়ার্কার। এই পুঁজিবাদে অর্থ ব্যবস্থায় শ্রমিকদের একটা বঞ্চনা বা বৈষম্য, এখানে শ্রমিকদেরকে একটা ইজিলি বঞ্চিত করতে পারে। তাদের যে ন্যায্য যে পাওনা, তাদের যে ন্যায্য মজুরি, সেটা মালিক শ্রেণী অনেক সময় দেয় না। কারণ এখানে পুঁজিপতির এত বেশি পাওয়ারফুল, সরকারও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না অনেক সময়। তো যার কারণে এই সুযোগে তারা শ্রমিকদেরকে বা লেবারদেরকে তারা অনেক সময় তাদের ন্যায্য না দিয়ে অল্প টাকা দিয়ে তাদেরকে বেশি পরিশ্রম করায়, বেশি শ্রম দিতে হয়। এইভাবে শ্রমিকদেরকে একটা তাদের ন্যায্য পাওনা, ন্যায্য মজুরি, ন্যায্য যে তাদের অধিকারগুলো আছে
সেটা থেকে বঞ্চিত করা হয়। এটা পুঁজিবাদের আরেকটি খারাপ দিক। সোশ্যাল বেনিফিট ইগনোরড, মানে পুঁজিবাদী ব্যবস্থায় সামাজিক যে কল্যাণ সেটা দেখা হয় না। সেখানে দেখা হয় হচ্ছে ব্যক্তির মুনাফা, লাভ। কারণ প্রফিট ম্যাক্সিমাইজ করাই হচ্ছে এই পুঁজিপতি শ্রেণীর মূল উদ্দেশ্য। কিভাবে লাভ করবে, ব্যবসায়ীরা কিভাবে এখানে লাভ করবে, এখানে মানবিকতা, সমাজের কল্যাণ, গরিব মানুষের বার্ডেন হচ্ছে কিনা বা গরিব মানুষের ক্ষতি হবে কিনা সেটা দেখে না। পুঁজিবাদের মূল হচ্ছে যে পুঁজিপতিরা কিভাবে মুনাফা অর্জন করবে সেই লক্ষ্যে তারা অর্থ ব্যবস্থা পরিচালিত করে। তো কাজে এখানে সামাজিক যে কল্যাণ, জনগণের কল্যাণ, এখানে যে পরিবেশের, আবার পুঁজিপতিরা যেভাবে উৎপাদন করে বিভিন্ন ফ্যাক্টরির মাধ্যমে, এটা হতে পারে টেনারি শিল্প, গার্মেন্ট শিল্প, উৎপাদনের ফলে তাদের যে উৎপাদিত পণ্যের উৎপাদন করতে গিয়ে তাদের যে বর্জ্য পদার্থ গুলো পরিবেশ দূষণ করছে কিনা, পানি দূষণ হচ্ছে কিনা, সেগুলো তারা বিবেচনায় নিয়ে আসছে। সেগুলো দেখা হয়, সেগুলো ইগনোর করা হয়। তারপর হচ্ছে ইনইকুয়ালিটি সৃষ্টি হয় এখানে। কেন ইনইকুয়ালিটি সৃষ্টি হয়? কারণ ইনহেরিটেড ওয়েলথ, পুঁজিবাদী ব্যবস্থায় দেখা গেছে যে এখানে হ্যালো মনির আপু, আপনার মাইকটা অফ করেন। তো পুঁজিবাদের আরেকটি খারাপ দিক হচ্ছে যে এখানে যে সম্পদের যে বৈষম্য, এটা প্রচন্ড ভাবে দেখা যায়। কারণ এই পুঁজিবাদী ব্যবস্থায় ইনহেরিটেড প্রপার্টি বা ওয়েলথের একটা ব্যবস্থা থাকে। যে কিরকম, যে একজন মালিক, প্রচুর টাকা পয়সার মালিক, সে প্রচুর শিল্প কারখানার মালিক, তো সে যখন মারা যায় তার ছেলে মেয়েদের উপর, ছেলেমেয়েরা সহজেই সেই সম্পদের মালিকানা তার পেয়ে যায়, মানে ইনহেরিট করে তারা, যেটা সমাজতন্ত্রে এটা হয় না। দেখা গেছে যে পুঁজিবাদী ব্যবস্থায় এখানে শিল্পপতি শ্রেণী বা যারা বড়লোক পুঁজি মালিক, তারা যখন মরেও যায় তারপরে তাদের সম্পদের মালিকানা তাদের ছেলে মেয়েদের উপর পড়ে যায়, তারা লিগালি ইনহেরিট করে, উত্তরাধিকার সূত্রে তারা পেয়ে যায়। তো যার কারণে তাদের এই যে হাজার হাজার কোটি টাকার মালিক, যেমন বসুন্ধরা গ্রুপের আজকে তার ছেলে সুভান, এই যে আনভির, আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক, তার বাবার মারা যাওয়ার পর বা ইজিলি সে ইনহেরিট করে ফেলছে। এই সম্পদটা যদি আজকে পুঁজিবাদী ব্যবস্থা না হতো তাহলে দেখা গেছে রাষ্ট্রের কাছে চলে যেত সমাজতন্ত্র ব্যবস্থায়, তখন রাষ্ট্র যারা গরিব তাদেরকে এই সম্পদের একটা অংশ তাদেরকে দিত, এইভাবে সমাজে একটা ইকুয়ালিটি সৃষ্টি হতো। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় সেই ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তির কারণে এখানে সম্পদের যে মালিকানার যে বৈষম্য সেটা সমাজে থেকেই যায়। যারা সম্পদের মালিক তারা মালিকই থাকে, আর যারা সম্পদের মালিকানা নাই, গরিব, তারা গরিবই থেকে যায়। এইভাবে একটা বৈষম্য সৃষ্টি হয় পুঁজিবাদী ব্যবস্থায়। আবার এই যে ইনইকুয়ালিটির কারণে সমাজে একটা বিভাজন সৃষ্টি হয়, সোশ্যাল ডিভিশন, সমাজে একটা বৈষম্য সৃষ্টি হয়, বিভাজন সৃষ্টি হয়। আজকে দেখেন যে কোনো একটা কাজ গরিবরা, গার্মেন্টসে যদি বলি, গার্মেন্টসের একটা শ্রমিক গার্মেন্টস মালিক যদি বঞ্চিত করে, আরেকজন গার্মেন্টস মালিক কিন্তু তাকে বলে না, বুঝায় না যে তুমি তাকে বঞ্চিত কেন করছো। দেখা গেছে যে শ্রমিকরা এক বিভক্ত হয়ে যায়, আন্দোলন করে, আবার মালিকরা সবাই এক হয়ে যায়। তো এই পুঁজিবাদী ব্যবস্থা দেখা গেছে সামাজিক বিভাজন সৃষ্টি হয়। তো এইভাবে আরো নেতিবাচক কিছু দিক আছে। একটা হচ্ছে কালচারের উপর প্রভাব পড়ে, দেশীয় যে কালচার সেটা বিলুপ্ত হয়ে যায়, ওয়েস্টার্ন কালচার আসে। তারপরে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সৃষ্টি হয় এই পুঁজিবাদী ব্যবস্থায়। এখানে যে যৌথ মালিকানা পরিবার ব্যবস্থা, বড় পরিবার ব্যবস্থা, যেটা আমাদের সমাজে এখনো গ্রামে আছে বা আগে বেশি ছিল, সেটা আস্তে আস্তে ভেঙে যায়। মানে পুঁজিবাদ শুধু অর্থনৈতিক ব্যবস্থায় না, সামাজিক ক্ষেত্র কিছু নেতিবাচক প্রভাব ফেলে। যেমন যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়া, দেশি কালচার গুলো, দেশি যে খাবার,
দেশি যে ড্রেস আপ বা মিউজিক এইসব হারিয়ে যায়, তার জায়গায় আধুনিক বা ওয়েস্টার্ন কালচারগুলো ডমিনেট করে। তো সেগুলো হচ্ছে এই পুঁজিবাদের নেতিবাচক দিক। এখানে পজিটিভ কিছু দিকও আছে, যেমন প্রথম হচ্ছে ইকোনমিক ফ্রিডম, অর্থনৈতিক যে স্বাধীনতা। পুঁজিবাদের একটা অন্যতম ভালো দিক হচ্ছে এখানে ভোক্তা এবং উৎপাদক শ্রেণী উভয়ই তারা এখানে স্বাধীনতা ভোগ করে। উৎপাদনকারী তারা যে পরিমাণ ইচ্ছা তারা উৎপাদন করতে পারে, কোনো সরকারের কোনো রেস্ট্রিকশন থাকে না। আবার আমরা যারা বায়ার বা কনজিউমার, ভোক্তা, আমরা আমাদের যতটুকু পরিমাণ ততটুকুই আমরা মার্কেট থেকে কিনতে পারি বা আমরা ভোগ করতে পারি, এখানে কোনো রেস্ট্রিকশন থাকে না। তো এটা পুঁজিবাদের একটা অন্যতম ভালো দিক, যেখানে ভোক্তা এবং উৎপাদন শ্রেণী উভয়েরই এখানে স্বাধীনতা থাকে। পলিটিক্যাল ফ্রিডম, রাজনৈতিক স্বাধীনতা থাকে। হ্যাঁ, কারণ একটা দেশ যখন অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়, তারা স্বাধীনতা ভোগ করে, তাহলে ওই দেশের সরকার তারা কিন্তু এই উৎপাদনের যে উপকরণগুলো কি কিনবে, কোত্থেকে আনবে, কি ব্যবহার করবে, সেই বিষয়ে কিন্তু তারা স্বাধীনতা ভোগ করতে পারে। আজকে যদি আমাদের সরকার ট্রাক্টর সব নিয়ে আসবো, তারা পারে, কোনো রেস্ট্রিকশন নেই। তো এই পুঁজিবাদী ব্যবস্থা দেখা গেছে যে সরকারও তারা রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে, রাজনৈতিক ক্ষমতা ভোগ করে। এফিসিয়েন্সি, পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদক শ্রেণীর তাদের দক্ষতা বৃদ্ধি পায়, কারণ পুঁজিবাদ মানে হচ্ছে কম্পিটিশন। পুঁজিবাদী ব্যবস্থায় বিভিন্ন ফার্ম থাকে, বিভিন্ন শিল্পপতি থাকে, তারা বিভিন্ন পণ্য উৎপাদন করে। তো বাজারে দেখা গেছে যে পণ্যটা সবচেয়ে ভালো এবং কম দাম সেটাই আমরা কিনি। তো দেখা গেছে এখানে ফার্মদের মধ্যে বা শিল্পপতিদের মধ্যে একটা কম্পিটিশন বিরাজ করে, যে কত অল্প দামে এবং কত দক্ষভাবে কম খরচে একটা বেশি জিনিস উৎপাদন করা যায়, সেই প্রতিযোগিতা থাকে কিন্তু। তো এতে করে দেখা গেছে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। তাদের মাথায় কাজ করে যে আমি একটা ক্রিম বাজার উৎপাদন করব। তো অলরেডি তো অনেক কোম্পানি ক্রিম আছে, ফেয়ার এন্ড লাভলি থেকে শুরু করে বিভিন্ন দেশি বিদেশি অনেক ক্রিম আছে। কাজে আমি আমার ক্রিমটা এমন হইতে হবে যে কোয়ালিটি ভালো হইতে হবে, আবার এটার দামও কম থাকতে হবে, তাইলে আমার পণ্যটা চলবে। তো এই পুঁজিবাদী ব্যবস্থায় যেহেতু একটা প্রতিযোগিতা কাজ করে ফার্মদের মধ্যে, তো কাজে তাদের মাথায় থাকে যেখানে এফিসিয়েন্সি বজায় রাখে। এফিসিয়েন্সি বলতে কম দামে ভালো পণ্য উৎপাদন করা, সেই তাগিদ থাকে। তো যার কারণে একটা দক্ষতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে প্রোডাকশন। তো এই যে বললাম যে যখন তাদের এফিসিয়েন্সি বাড়বে তখন অবশ্যই প্রোডাকশন বেশি হবে। অল্প পরিশ্রমে অল্প পুঁজি ইনভেস্ট করে পুঁজিবাদী ব্যবস্থায় এখানে বেশি উৎপাদন করা যায়, কারণ তাদের মাথায় কাজ করে যে আমি যে পণ্যটা উৎপাদন করব সেটা তো আরেকটা পণ্যের সাথে প্রতিযোগিতা করে দেন কনজিউমাররা বা বায়াররা তারা কিনবে। তো কাজে আমার মাথায় থাকবে যে আমি কিভাবে কম দামে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারি, সেটা মাথায় রেখে কিন্তু এই উৎপাদনকারী তারা উৎপাদন করে। তো এতে করে প্রোডাকশন বৃদ্ধি পায়। ইনোভেশন মানে নতুন নতুন পণ্য উৎপাদন হয়। ইনোভেশন দ্যাট মিনস সৃজনশীলতা সৃষ্টি হয় এই পুঁজিবাদী ব্যবস্থায়। কারণ পুঁজিবাদে একটা শিল্প কারখানা যখন তার কোনো একটা পণ্য উৎপাদন করতে চায়, তখন বাজারে যে বিভিন্ন ব্র্যান্ডের যে পণ্যগুলো আছে তারা এটা অ্যাক্সেস করে, মূল্যায়ন করে, এবং আর নতুন কি কি যোগ করা যায় যাতে করে কাস্টমারদের কাছে অ্যাট্রাকটিভ হয়, এবং কোন পণ্যটা নতুন উৎপাদন করলে বাজারে চলবে। তারা একদিকে হচ্ছে বর্তমান যে পণ্যগুলো আছে সেটা কোয়ালিটিকে বাড়ানো যায় সেই চেষ্টা করে, আরেকটি হচ্ছে বর্তমানে যে পণ্যটা মার্কেটে নাই, বিদেশে আছে কিন্তু আমাদের দেশে এখনো উৎপাদন হয় নাই, আমরা সেটা উৎপাদন করি। তো এতে করে নতুন নতুন পণ্য, নতুন নতুন ধারণা সৃষ্টি হয় এই পুঁজিবাদী ব্যবস্থায়। তারপরে অর্থনৈতিক জিডিপি বৃদ্ধি পায়। এই যে পুঁজিবাদী ব্যবস্থায় যখন উৎপাদন বাড়বে, যখন কাজের দক্ষতা বাড়বে, যখন এখানে এমপ্লয়মেন্ট বাড়বে, তখন এর ফলেই কিন্তু আলটিমেটলি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাবে, জিডিপি বৃদ্ধি পাবে। তো কাজেই পুঁজিবাদী ব্যবস্থায় আরেকটি ভালো দিক হচ্ছে এখানে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়, জিডিপি বৃদ্ধি পায়। তারপর হচ্ছে সর্বশেষ আমি যদি বলি লিভিং স্ট্যান্ডার্ড, জনগণের যে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় পুঁজিবাদে। কারণ পুঁজিবাদী ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য করার ফলে মানুষের যেরকম আয় বৃদ্ধি পায়,
আয় বাড়ার সাথে সাথে মানুষে বিভিন্ন লাক্সারিয়াস পণ্য ব্যবহার করে দেশে বিদেশে ঘুরে, দেখেন না এখন আজকে আমরা বার্থডে বা কত ডে, ফাদার ডে, মাদার ডে আমরা পালন করি, কত টাকা খরচ করি, ভ্যালেন্টাইন ডে। তো এগুলো কিন্তু একসময় ছিল না। তো আজকে পুঁজিবাদী ব্যবস্থায় মানুষের যখন আর্থিক সচ্ছলতা আসছে, তখন কিন্তু মানুষের জীবনযাত্রা বাড়ছে। সর্বশেষ হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। পুঁজিবাদের ফলে এখানে নতুন নতুন অনেক শিল্প কারখানা বৃদ্ধি পায় এবং এতে করে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। তো এগুলো হচ্ছে মোটামুটি এই পুঁজিবাদের ভালো দিক। তো থ্যাংক ইউ, এখানে আজকে লেকচার আমরা শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। তো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে একটু কোশ্চেন করা যায়। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা?